পৃথিবীতে মনে হয় এত অথর্ব উপদেষ্টা হিসাবে পৃথিবীর আর কোনো দেশে একত্র হয় নাই। উনি এটা করছেন। চরমভাবে অপমানিত হলেন হ্যাঁ, এই দেশের মাটিতে আবার। হ্যাঁ। এরপরে আসলো, তখন আবার ৭২, ৭৩, ৭৪ আমার কাছে ফিরে আসলো। আমি মনে করলাম একজন নোবেল লরিয়েট আসতেন, তিনি অবশ্যই দেশটা ঠিক করে ফেলবেন। যেমন বাপ চাচারা বলতেন, আমিও তেমন বলা শুরু করলাম। আই মিন ইট। উনি প্রথমে উনি আসলেন অগাস্টের ৭-৮ তারিখে ক্ষমতা নিলেন। উনি সেপ্টেম্বরে ওনার কর মওকুফ করে ফেলাইলেন। সিভিক রয়্যাল রিসর্ট কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ। তখনই বুঝে ফেললেন যে এই উনি ওনার প্রতিষ্ঠানকে সামনে রেখা সরকারি সফরগুলো করলেন। দেশ লাভবান হইল কিনা আমি জানি না, কিন্তু উনি লাভবান হইতে থাকলেন। পৃথিবীতে মনে হয় এত অথর্ব উপদেষ্টা হিসাবে পৃথিবীর আর কোনো দেশে একত্র হয় নাই। উনি এটা করছেন। আমাদের টকশোতেই সেদিন একজন বিশিষ্ট মানুষ বলে গেছেন যে ওনার মানে যে মন্ত্রিসভায় বা ওনার যে উপদেষ্টা সভায় যারা ছিলেন প্রত্যেকেই ছিল অযোগ্য, প্রত্যেকেই অযোগ্য ছিল। এই কথাই আচ্ছা, ওই সময়ের মধ্যে যাব না। ধরেন আমি এরকম একটা ট্রমার মধ্যে দিয়ে গেছি। ধরেন আমার ভাই কিশোর। না, আপনি তো মানে যদি মোটা দাগে বলি যে আওয়ামী লীগ আমলের যদি অত্যাচারের শিকার কেউ হয় তার মধ্যে তো আপনি আপনার পরিবার পড়ছেন, তাহলে সেই ক্ষেত্রে তো, অত্যাচার হওয়ার পরে যেটা হয় যে অন্য একটা রেজিম চেঞ্জ হলে তো তারা নিঃসন্দেহে আপনাদেরকে বলবে যে আপনারা যে কী অত্যাচারিত হয়েছেন, আচ্ছা শুনি আপনাদের পাশে দাঁড়ানো যায় কিনা। তাই আপনার কাছে কেউই আসেনি। কেউ তো আসে নাই, এবং আমি হাত জোর করে উপরওয়ালার কাছে প্রার্থনা করি আর কেউ যেন না আসে, তাহলে ভালো থাকতে পারবো। কেউ আসলেই অসুবিধা, কোনো অভিমানের কথা না। আই মিন ইট। আসেনি তো আসে নাই, তারপরে আবার দেখেন ওনারা এই কাজ করা শুরু করলেন। অবশ্যই বৈষম্যর, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নেই, এই স্লোগান দিয়ে শুরু হয়েছিল। ধনধান্যে পুষ্পে ভরা হ্যাঁ, আমাদেরই বসুন্ধরা, হ্যাঁ, এই গানটা গাওয়া হয়েছিল। হ্যাঁ। মেয়েরা তাদের মানে নিজস্ব পোশাকের স্বাধীনতা বলতে সব ধরনের মেয়েরা শুধু আসে নাই, আপনাকে স্বীকার করতে হবে সর্বশ্রেণীর মানুষ, এটা হোক রিক্সাওয়ালা, হোক গুলশান বনানীওয়ালা, হোক শিশুরা, হোক প্রাইভেট ইউনিভার্সিটি, হোক পাবলিক ইউনিভার্সিটি, মানুষ নেমেছিল। যদি আপনি অস্বীকার করেন, আমার কিছু বলার নেই। কিন্তু তারপরে কি হলো? ওই যে লিবিয়ার মতো। তারপর এই যে বিদ্যুৎ ব্যবস্থা ভালো হইলো, আমাদের নদীগুলো স্বয়ংক্রিয়ভাবে চলা শুরু করলো, ইলেকট্রিসিটি আসলো, তারপরে আমাদের অ্যাডভান্স টাকা দেওয়া হলো চাকরি না পাইলে। তারপর কি হইলো? এই গণতন্ত্র আসলো। এখন লিবিয়ার কী অবস্থা খুব ভালো করে জানেন। যাই হোক, অত দূরে যেতে চাই না। এবার আসেন, আপনি কি তখন বলছিলেন আপনি জাতীয় সঙ্গীত চেঞ্জ করবেন? আপনি কি তখন আমাদের একবারও বলছেন যে মেয়েদেরকে আপনি এরকম একটা বাইন্ডিংসের মধ্যে নিয়ে যাবেন? আপনি কি কখনো বলছেন যে এই মৌলবাদ কোনো না কোনো ফরম্যাটে মাথাচাড়া দেবে? আপনি কি একবারও বলছেন যে জুলাই যোদ্ধারা, আহত মানুষগুলো চিকিৎসা না পেয়ে নিজেরা হসপিটালে থাকার চেষ্টা করবে, তারা রাস্তায় নামবে? আপনি তো বলেন নাই, কিন্তু এই জিনিসগুলো হয়েছে। মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ নিয়ে বিতর্ক তোলেন। আপনি কি ১৪০০ মানুষের লিস্ট যারা মারা গেছে বলা হয়, সেই তালিকা তৈরি করতে পারছেন? আপনি বলছেন পরের ঈদে রোহিঙ্গারা তার দেশে যেয়ে নামাজ পড়বে। আপনি কি করতে পারছেন? বরঞ্চ না পারার কারণটা কি? না পারার কারণ হচ্ছে আপনার পররাষ্ট্র নীতি তো ছিল না। আপনি আওয়ামী লীগকে বলছেন যে ভারতমুখী। তো ইন্ডিয়ান আধিপত্যবাদ, এইটা যদি খারাপ হয় বাংলাদেশের জন্য, যে আমেরিকা স্বাধীনতার সময় আপনাকে সর্বোচ্চ ফাপড়ে রাখছে,
অসহযোগিতা করেছে। তারপরে সপ্তম নৌবহর পাঠিয়েছে। নির্বাচনের মাত্র 3 দিন আগে আপনি গোপনভাবে যে চুক্তিটা করলেন, এই চুক্তি, এই দাসখত, এত বড় নাকে খত স্বাধীনতার পরে কোনো সরকার দেয় নাই। কিন্তু ইউনুস সরকার মানে এটা করে কি তাদের লাভটা কি হলো তাদের? তারা তো থাকলো না আর। আমি তারেক জিয়ার একটা কারণে ধন্যবাদ দিই। একটা কথা ছিল, একটা প্রচলিত হয়ে গেছিল যে ইউনুস মনে হয় রাষ্ট্রপতি হবেন। উনি বুঝতে পেরেছিলেন, উনি মানেন নাই। এবং দেখবেন এই যে মাসুদ কামাল কিংবা ধরেন আনিস আলমগীররা, ইভেন আমাদের তুষার ভাইরা, এরা তো বলে সব কথা মিথ্যা না, সব কথা মিথ্যা না। ওনারা যেভাবে ম্যালেঙ্গারিং শব্দটা আমি ব্যবহার করব, জামাত ইসলামী এবং এনসিবির পাল্লায় পড়েছিলেন। বিএনপি যদি রিজিট না হইতো, নির্বাচন 18 মাসে হতো না। কারণ সেনাপ্রধানের একটা স্পষ্ট নির্দেশনা ছিল 18 মাসের মধ্যে এটা হতে হবে। ওনারা নির্বাচনটাও দিতেন না। যাই হোক, নির্বাচনটা হয়েছে, যারা ক্ষমতায় এসছে তাদের জন্য কি বলবো, প্রার্থনা থাকলো, শুভকামনা থাকলো। এর বাইরে এই 6 মাসে আর কোনো কিছু না বলি। না, যেটা হয় যে বর্তমান গভর্নমেন্ট কিন্তু চেষ্টা করছে তাদের জায়গা থেকে, যেমন মবটা অনেক অংশে বন্ধ হয়ে গেছে। মানে যে মব ছিল সে মবটা আর দেখা যায় না এখন। কারণ মবের যে মানে সংস্কৃতি যেটা, যেমন আপনি গুমের কথা বললেন, গুমের সংস্কৃতি যেমন বিভৎস, মবটাও বিভৎস। দেখেন, আওয়ামী লীগ চলে গেছে বলে না, ধরেন বঙ্গবন্ধুকে ভালোই বাসি ধরেন, কিন্তু দেখেন উপরওয়ালা যে আছে সেটার মাঝে মাঝে কিছু প্রমাণ আছে। একটা ছোট্ট উদাহরণ দিই। আপনি 7 জন মানুষকে মারলেন, পেট কাটলেন, তার মধ্যে 8টা 10টা 12টা করে ইট ভরলেন, কিন্তু দেখেন এরা আবার ভেসে উঠল। এই যে নারায়ণগঞ্জের যে ঘটনাটা বিভৎসভাবে ঘটল, এটা স্বাধীন বাংলাদেশে কল্পনা করা যায়? মানে আমি খুব অবাক হই যে শেখ হাসিনার রিজমে এই জিনিসগুলো ঘটেছে। এই ঘটনা তো মানে এই 18 বছর ঘটছে, এরকম আচ্ছা। এরকম অনেক ঘটনাই দেখা গেছে এরকম। আচ্ছা, সেই কারণেই তো যে 17 বছরে আমি ভালো না যে যদি থাকি, আমি 18 মাসে ভালো ছিলাম না। বরঞ্চ খারাপ লাগাটা এখানে এই কারণে বেশি যে আগের 17 বছরে আমার এক্সপেকটেশন ছিল না, কিন্তু পরের 18 মাসে আমার প্রচণ্ড এক্সপেকটেশন ছিল। আশাভঙ্গের বেদনা তো মারাত্মক, মারাত্মক না? সিভিক রয়্যাল রিসর্ট, সবুজে ঘেরা আভিজাত্য।